সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাঈদ, রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, এবং রয়েছেন সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের এই আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নাম্বারে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। এটিএম কার্ড জালিয়াতির মূল হোতা পোল্যান্ডের নাগরিক পিউতর ও সিটি ব্যাংকের 3 কর্মকর্তা 6 দিন করে রিমান্ডে, প্রমাণ মিললে ব্যবস্থা, বলছে কর্তৃপক্ষ। -2 ফর্মুলার সঙ্গে 2 পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন, মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন বিশ্বব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। 21শে ফেব্রুয়ারি এখন আর শোকের দিন নেই, পরিণত হয়েছে কপটতায় পরিপূর্ণ উৎসবে, মন্তব্য মির্জা ফখরুলের। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জামায়াত কর্মী আটক। 21-এর দিনে সাম্প্রদায়িক হামলা উদ্বেগজনক, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এবং প্রায় দ্বিগুণ করে বিচারকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা, 8ম পে স্কেলের সঙ্গে সমন্বয়। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা আজকে যে আমাদের যে বিষয়টি আছে সেটি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। আমরা ভাষা শহীদদের প্রতি যে শহীদ মিনারে যে আমরা শ্রদ্ধা জানাই প্রতি বছর ফেব্রুয়ারিতে, 21শে ফেব্রুয়ারিতে, তো আমরা দেখি সেই শ্রদ্ধা জানা থেকে কখনো কখনো নানা রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের সেই শ্রদ্ধা প্রদর্শনকে ক্ষুণ্ণ করে বা শহীদদের মর্যাদাকে আমরা ক্ষুণ্ণ করি। আমরা দেখি যে শুধু এটা আমাদের বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় হয়েছে, এখনও হচ্ছে। আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যেমন হয়, ঢাকার বাইরে বিভিন্ন শহীদ মিনারে হয়। এটা নিয়েই মূলত আজকে আমরা একটু আলোচনা করব। অধ্যাপক ডক্টর আবু সাঈদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। দেখুন, শহীদ মিনারের কনসেপ্টটাই হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করা, এবং তার থেকে উৎসরিত যে রক্তধারা বাঙালির জীবনে ধাপে ধাপে তাই মুক্তিযুদ্ধের দিকে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন জেগেছে, আগে ওই প্রশ্নটা ছিল, এখন আরও তীব্র আকারে দেখা দিয়েছে। সেটা হলো এই, প্রকৃত অর্থেই কি আমরা শহীদ মিনারের চেতনা বলতে যা বুঝি, তাকে আন্তরিকতার সঙ্গে পালন করি না আনুষ্ঠানিকতার সঙ্গে পালন করি? এবং সেই আনুষ্ঠানিকতার সঙ্গে পালন করতে গিয়ে আমরা আপনার এই প্রসঙ্গে আমি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটা কথা বলেছেন, 21শে ফেব্রুয়ারি এখন আর শোকের দিন নেই, আমরা শিরোনামে দেখলাম, পরিণত হয়েছে কপটতায় পরিপূর্ণ উৎসবে। এই বিষয়টিও যদি আপনি আপনার আলোচনায় আনেন। হ্যাঁ, আমি কপটতা বলবো না। সব মানুষই শহীদ মিনারে যে যায় কপটতা নিয়ে তা নয়। অধিকাংশ মানুষই যায় আন্তরিক শ্রদ্ধা জানাতে। কিছু কিছু মানুষ যায় রাজনৈতিক কারণে, কিছু কিছু মানুষ যায় তাদের এটাকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। সবসময় আমরা দেখেছি, এবং অধিকাংশ সময় দেখেছি সেই ডিসিপ্লিনটা থাকে না। অর্থাৎ শ্রদ্ধা নিবেদনের যে ভাবগম্ভীর পরিবেশ, যে বেদনার্ত আবহ, সব কিছুকে বিনষ্ট করে যেভাবে শহীদ মিনার আমরা প্রবেশ করি, এখন তো জুতো পায়ে যাই। আগে নাম ছিল প্রভাত ফেরি, সকালের নগ্ন পায়ে মিছিল করে গিয়ে পুষ্প অঞ্জলি স্থাপন করা, দেওয়া, এটা ছিল। এখন সেটা নেই। এখন যে ন্যায়বোধ, শ্রেয়বোধ, সাম্য, গণতান্ত্রিক মূল্যবোধ, অধিকার, এবং তার সঙ্গে সঙ্গে অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনা শহীদ মিনার ভাষা আন্দোলনের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তার প্রতীক হিসাবে শহীদ মিনার। সেই প্রতীককে আমরা
সামনে রেখে আমরা কিন্তু বাঙালি জাতির মুক্তি সংগ্রামে ধীরে ধীরে অগ্রসর হয়েছিলাম, আগেই একটু বলেছি। আজকে যারা বলেন কপটতা করেন, কপটতার বিষয় নাই এখানে। যারা যান, আমি বিশ্বাস করি তারা আন্তরিক, সাধারণ মানুষ যারা যান তারা আন্তরিক শ্রদ্ধা সহকারে তারা যান। কিন্তু এখানে ব্যবস্থাপনার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। তার ইতিহাস পাকিস্তান আমলে যেমন আছে, বাংলাদেশ আমলে আরো বিশেষভাবে। ব্যবস্থাপনা বলতে কি আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওখানে যারা ম্যানেজমেন্ট করে, ব্যবস্থাপনার দায়িত্বে আগে যেমন কিছু ছিল না। আপনারা যখন ছিলেন স্বাধীন হওয়ার আগে ডাকসুর ইয়েতে ছিলেন, তখন ডাকসু করতো। ডাকসুটা আরো পরে এসেছে। জি, এর আগে এটা সবসময় ছিল যে মেডিকেল কলেজের যে ছাত্র সংসদ তারা এটা তত্ত্বাবধান করত। পরবর্তীকালে এটা ডাকসু টেক আপ করে আর কি। জি, তারপরে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ সরিষার বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা কিন্তু এটাকে একটা এথিক্সের ভিতরে নিয়ে আসছিল, যে প্রোটোকল অনুসারে কে কীভাবে যাবে না যাবে সেটা কিন্তু নিয়ে আসছিল। সেটাও মানা হয়নি, সেটাও এখন মানছি না। তাহলে আমরা কি মানছি? আমরা ওখানে গিয়ে উচ্ছৃঙ্খল যে মনোভাব দেখিয়েছি। আমার মনে আছে এ কথাটা আমার বলা ঐতিহাসিক কারণেই, আমাদের পরিশুদ্ধ হওয়ার কারণেই এ কথাটা উল্লেখ করা প্রয়োজন, যে শহীদ মিনারে বিএনপি ছাত্রদল একবার গেলেন বেগম খালেদা জিয়াকে সামনে রেখে। উনি গিয়ে সমস্ত শহীদ মিনার সব ফুল টুল সব ছিটিয়ে নিয়ে কোথায় দিয়ে দিলেন তার ঠিক নাই। এটা কি শ্রদ্ধা নিবেদনের কথা? এটা আপনি ফখরুল সাহেব যে কথা বলেন কপটতা, এই কপটতা 98 এর কথা বলছেন। হ্যাঁ, 98 এবং বিকেলের দিকের ঘটনা আমার যদ্দূর মনে পড়ে। বিকেল না, সকালের পর 11টার দিকে এই সময়টায় ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে পার্লামেন্টও আলাপ হয়েছিল। এবং শহীদ মিনারের পবিত্রতা রক্ষার জন্য আমরা মনে প্রাণে কতখানি সচেষ্ট সেটা বোঝা যায়। আসলে আমাদের একটু পিছন থেকে আবার বিপরীত দিক থেকে দেখলে এটা তো বিএনপির কথাটা বললাম, একইভাবে দেখি সরকারি সংগঠনেও দেখি ফুল দেয়া নিয়ে সংঘর্ষ, না আমি আরো এগুলি হয়। দেশ স্বাধীন হওয়ার পরে 72-73 দেখা গেল ওখানে আওয়ামী লীগের সাথে জাসদের একটা সংঘর্ষ এরকম দেখা গেছে। তারপরে দেখা গেছে যে ওখানে মারামারি, বোমাবাজি এবং এরশাদের আমলে যেটা চলতো বঙ্গবন্ধুর ছবি এবং জিয়াউর রহমানের ছবি টানানো প্রতিযোগিতা, বোমাবাজি, মানে 12টা 1 মিনিট মানে বোমাবাজি হবে রাষ্ট্রপতি যাওয়ার পর চলে যাওয়ার পর। ওগুলো হয়েছে। এগুলো পবিত্রতার লক্ষণ না। এখন শহীদ মিনার অবশ্যই আমরা যদি মনে করি শোককে শক্তিতে পরিণত করব কিংবা করেছি, তাহলে অবশ্যই বলতে হবে আমাদের ন্যায়বোধ, শ্রেয়বোধ, মূল্যবোধ এবং শোভন সংস্কৃতি যেটা আছে সেটাকে ধারণ করেই আমাদের শহীদ মিনার গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হবে। কারণ শহীদ মিনার হলো আমাদের অস্তিত্বের মূল জায়গা। এই অস্তিত্বের মূল জায়গাকে আমরা যদি বিসর্জন দেই কিংবা কপটতা বলি, তাহলে এটা ভুল বলা হবে। এটা যেন আমরা ভুলে না যাই। আপনি কিভাবে বলবেন যে যেটা বলছে ব্যবস্থাপনার একটা সংকট বা সমস্যা, যেটা অধ্যাপক আবু সাইদ বলছেন, আপনি কিভাবে দেখছেন যে কেন আমরা এই জিনিসগুলোকে একেবারে নিশ্চিত করতে পারি না যে হ্যাঁ সুষ্ঠুভাবে একটা হবে এবং আমরা শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে পারবো, সেই জিনিসটা আমরা কেন পারি না? আমরা গতকালের আগে মানে পরশুদিন গভীর রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুটা দেখলাম বিশৃঙ্খলা। আমরা যশোরের কথা জানি, আমরা বিভিন্ন জেলার কথা জানি, একই ধরনের ঘটনা বিভিন্ন শহীদ মিনারে ঘটেছে। ধন্যবাদ। ফেব্রুয়ারি মাস, মাত্র একদিন আগে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করলাম। শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমি এটা বলতে চাই যে অনেক রকম অনিয়ম এবং বিশৃঙ্খলা এবং এই দিবসটা উদযাপন করার ক্ষেত্রে একটা অধঃপতনের প্রক্রিয়া আমি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু তারপরেও যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেটাও আমি দৃঢ়ভাবে বলতে চাই কবির ভাষায়, যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এত বিশৃঙ্খলার পরেও এই দিনটি বাঙালি জাতির মনের ভেতরে যে উজ্জীবনা সৃষ্টি করে সেটাকে কেউ কিন্তু কেড়ে নিতে পারেনি আজও পর্যন্ত। আমরা ছোটবেলা থেকে 21শে ফেব্রুয়ারি পালন করে আসছি।
কিভাবে হতো? সারা রাত জেগে আমরা ফুল দিয়ে মালা তৈরি করতাম। আলপনা আঁকা হতো, যেটা না, সেটা আপনার কেন্দ্রীয় শহীদ মিনারে শুধু শহীদ দিবস উদযাপন হতো তা কিন্তু না। এটা মনে করলে খুব ভুল হবে। পাড়ায় পাড়ায়, নিজের এলাকায়, নিজের বাসায় আশেপাশের ছেলেমেয়েরা মিলে একত্রিত হয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে ফুল এনে আমরা মালা তৈরি করতাম। তারপরে ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা গলায় হারমোনিয়াম বেঁধে নগ্ন পায়ে আমরা বেরিয়ে যেতাম। তারও কিছুদিন আগে সর্বত্র ঘোষণা করে দেওয়া হতো যে সর্বস্তরে বাংলা ভাষা চালু করো। কোনো দোকানপাটে আমরা ইংরেজি কোনো সাইনবোর্ড দেখতে চাই না। এবং দোকানদাররাও আমাদের প্রতি এটা শ্রদ্ধা জানিয়ে তারা সেখানে কাগজ দিয়ে এটা বন্ধ করে দিত, কিংবা তাড়াতাড়ি বাংলা হরফে তাদের সাইনবোর্ডটা লিখত। আমরা পথ দিয়ে যেতে যেতে গান গাইতাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো এবং অন্যান্য গান সঙ্গীতের ভেতর দিয়ে সেই যে মূর্ছনা, মনের ভেতরে যে আবেগ সৃষ্টি করত, সেটাই কিন্তু আমাদেরকে পরবর্তীকালে রাজনৈতিক জাগরণের পথে আমাদের অগ্রসর করে নিয়ে গেছে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিকতাটা শুরু হতো কিন্তু একেবারে যখন সূর্য ওঠা ভাব, এই সামান্য হালকা ফর্সা হয়ে আসছে আকাশটা, তখন থেকে কিন্তু এটা শুরু হতো। 1971 সালের 21শে ফেব্রুয়ারিতে এইটার ব্যতিক্রম ঘটে গেল এবং মধ্যরাতের 12টা 1 মিনিটে পুষ্পমাল্য অর্পণ করার রীতিটা চালু হয়ে গেল। ততদিনে বঙ্গবন্ধু আগরতলা মামলা থেকে বেরিয়ে এসছেন এবং প্রথম ফুলটা তিনি দেবেন। এবং সেইটাকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে একটা প্রধান আকর্ষণ হয়ে গেল মধ্যরাতের অনুষ্ঠানটা। এবং এটা আরো বেড়ে গেল এই কারণে যে ওই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে সমস্ত টেলিভিশন ক্যামেরাগুলো সেখানে এসে উপস্থিত হয় এবং লাইভ সেটা প্রচার করা হয়। সকলেই থাকলে তো টেলিভিশন যাবে। না না না, আমি টেলিভিশনকে দোষ দিচ্ছি না, আমি বলছি এটা অ্যাডিশনাল অ্যাট্রাকশন, আমি কানেক্ট করে দিচ্ছি। তখন ছিল 71-এ তো আর বঙ্গবন্ধু সেই কভারেজ পাননি। না না না, পরবর্তীকালে আমি বলছি, পরবর্তীকালে এটা আরো যুক্ত হলো। আমার কথাগুলো খেয়াল করেন, এটা আরো ইনসেন্টিভ পেল যখন দেখা গেল যে ওই সময়টায় আমি ফুল না দিতে পারলে আমাকে তো টেলিভিশন স্ক্রিনে দেখা যাবে না। 2 নম্বর আমি বলতে চাই, এইটা আগাগোড়াই পাকিস্তানি আমলে কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান কোনো সময় ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর এটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিণত হলো। এবং এই উত্তরণের ব্যাপারটা 75-এর আগ পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে অগ্রসর করতে সক্ষম হয়েছিলাম। তখন আমি ডাকসুর ভিপি। এবং বর্তমানে আপনি দেখবেন যে রুট দিয়ে, কোন রুট দিয়ে মিছিল যাবে না যাবে, এই সমস্তটা আমাদের হাতে তৈরি করা। এবং শহীদ মিনারের পেছনে যে লাল সূর্য, মোস্তফা মনোয়ার তিনি এসে এই হোল ডিজাইনটা করেছেন, এখনো পর্যন্ত কিন্তু সেটা অব্যাহত থাকে। এবং আমাদের ছাত্রদেরকে লাল স্কার্ফ পরে ওইখানে দাঁড় করিয়ে আমরা এটা সুসজ্জিত সমস্ত অনুষ্ঠানমালার আমরা ব্যবস্থা করেছিলাম। যদিও মধ্যরাতের অনুষ্ঠান দিয়ে এটা শুরু, কিন্তু মূল স্রোতধারাগুলো আসতো কিন্তু ওই সকালবেলা। এবং রাস্তা দিয়ে প্রভাত ফেরি করে আসার সময় আমরা কিন্তু সবাইকে বলতাম যে ভাই, একটা দিনের জন্য আপনি কি জুতাটা খুলে নগ্ন পায়ে হাঁটতে পারেন না? এইভাবে আমরা কিন্তু সমস্ত জনগণকে ইনভলভ করার জন্য চেষ্টা করতাম। এবং শহীদ মিনারে উপস্থিত হওয়া পর্যন্ত গান বাদে কোনো স্লোগান কিন্তু দেওয়া হতো না। এবং সেখানে ছোট্ট একটা শপথ অনুষ্ঠান করে যার যার সংগঠন এটা করে নিত, করে নিয়ে শহীদ মিনার থেকে যখন বেরিয়ে যাচ্ছে হয় বাংলা একাডেমির দিকে বা অন্য কোনো দিকে, তখন স্লোগান, উচ্চস্বরে স্লোগানগুলো উচ্চারিত হতো, আইব শাহী ধ্বংস হোক ইত্যাদি ইত্যাদি, যা যা দরকার, বা স্বাধীনতার পরে দেশ গড়ার সংগ্রামের পক্ষে বা অন্যান্য যে যেই স্লোগান দিত সেটা করত। 2টা ঘটনা হলো, এটা রাষ্ট্রীয়ভাবে এটা অনুষ্ঠান পালন, আরেকটা হলো একটা দলীয় প্রতিযোগিতার জায়গাটা একটা খুবই বিকৃত চেহারা গ্রহণ করলো। এবং সাইদ ভাই এটা ঠিকই বলেছেন, প্রথমে এটা প্রধানত দ্বন্দ্বটা ছিল আওয়ামী লীগ বনাম জাসদ, এবং সেইটা পরিস্থিতিকে ক্রমান্বয়ে আস্তে আস্তে একটা অনাকাঙ্ক্ষিত জায়গার ভেতরে জিনিসটা নিয়ে যায়। এবং তার পরবর্তীকালে যখন সামরিক আইনের অধীনে এটা চলতে থাকে, তখন কার ছবিকে আগে ওঠাবে, সেই আগে যে উপরে উঠে সবচেয়ে উপরে না ওঠাতে পারলে, ভাবটা এরকম যে আমার নেতার ছবিটা সবচেয়ে উপরে উঠাতে পারলেই আদর্শটা বোধহয় সামনের দিকে অগ্রসর হলো। আসলে এটার সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নাই, এটা স্রেফ দলাদলি। এবং আমার দলের দলবাজি করার জন্য আমি এটা করতে হবে। সমস্ত
শহীদ দিবসের চিন্তা চেতনা সেইগুলো হলো একেবারেই পেছনে ফেলে দিয়ে এই কম্পিটিশনের ভেতরে ওই অবস্থা থেকে তো আমরা দেখি যে আবার প্রফেসর মনিরুজ্জামানের সময় আমরা এটা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম, সব ছাত্র সংগঠন মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন হ্যাঁ কোনো রাজনৈতিক নেতার ছবি ছাপানো হবে না। না সেটা এসছে, কিন্তু ওই মধ্যরাতে যে প্রতিযোগিতাটা হতো এবং মানে একটা দৌড় প্রতিযোগিতা, সেইটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের ফলে একটা নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয় যখন রাষ্ট্রপতি আসেন, প্রধানমন্ত্রী আসেন, বিরোধী দলীয় নেতা আসেন, এবং সেই নিরাপত্তা বেষ্টনীর ভেতরে এই রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে শেষ করার পর সেটার ভেতরে আরও ঢোকা শুরু করলো, অ্যালুমনি অ্যাসোসিয়েশন, অমুক, এই সেই ইত্যাদি ইত্যাদি, এইগুলো ঢুকে সেইখানে কিন্তু দেখবেন অন্যান্য যে রাজনৈতিক দল তাদের কিন্তু কোনো স্থান নেই। এইবার তো আমাদের খুবই তিক্ত অভিজ্ঞতা। এবারে অভিজ্ঞতা পরে শুনবো। যে আমি ফজল আপনার কাছে আসি, যে তাহলে আমাদের যে শ্রদ্ধা নিবেদনের জায়গাটা সেইটা বা শ্রদ্ধা আমরা জানিয়ে আসছি বছর পর বছর, যে শুনলাম উনি তো ডাকসুর হিসেবে করলেন, মানে করতেন এক সময়, সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এটার সাথে আস্তে আস্তে যখন রাজনীতির অন্যান্য দিকগুলো জড়িত হতে থাকলো তখন এটার মধ্যে রাজনীতিই প্রধান হয়ে উঠলো নাকি? একটু যদি বলেন, আমি কিন্তু বলেছি রাজনীতি, আমি বলেছি দলবাজি। দলবাজি আর রাজনীতি ডিফারেন্ট। সবসময় 21 ফেব্রুয়ারি রাজনৈতিক দলের দলবাজি মুখ্য হয়ে উঠছে, যার কারণে আমাদের শ্রদ্ধার জায়গায় এই যে আজকে যে আমরা কপটতা বিষয়টি আলোচনা করছি। আচ্ছা, সর্বপ্রথম আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য রাখছি। আসলে সেই 1952 সনে তখন আমি স্কুলে পড়তাম, ক্লাস 7-এ। সেই সময় যে স্বাধীনতা শহীদদের প্রতি যে আমার শ্রদ্ধাবোধ জেগেছিল, এটা আমার বা আমার সমসাময়িক যারা বা আপনারা যারা, আমার মনে হয় ওই প্রজন্মের যারা, তাদের সবার মধ্যে এটা অনির্বাণ শিখার মতো আছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এটা অত্যন্ত, যেহেতু খুবই শ্রদ্ধার ব্যাপার, যেহেতু অন্তরের ব্যাপার, যেহেতু এটার সঙ্গে আমাদের আবেগ জড়িত, এটাকে কলুষিত করতে দেওয়াটা কিছুতেই উচিত না, অথচ কলুষিত হয়ে যাচ্ছে। কেমন করে দেখুন, প্রথমে আমি বলবো, কেউ কেউ, এই তো গতকালকেও বোধহয় আমি শুনেছি, কেউ কেউ তার বক্তব্যের মধ্যে বলেছেন এক টকশোতে, উৎসব। এটা উৎসব হলো কেমন করে? এটা কি সর্বজনীন দুর্গাপূজা উৎসব, নাকি ঈদ উল ফিতরের উৎসব, নাকি পয়লা বৈশাখের উৎসব? উৎসব তো না, এটা আমাদের শ্রদ্ধা, এটা আমাদের ভালোবাসা প্রকাশের একটা সময়, একটা দিন। এই ভাব গাম্ভীর্যটুকু চলে গেছে সম্পূর্ণ। যাওয়ার পিছনে কী কী কারণ, সেগুলো সুন্দরভাবে শ্রদ্ধেয় দুই সহবক্তা তারা বলেছেন। আমার কাছে খারাপ লাগে যে আমরা 1952-তে একটি জাতিকে এই ভাষার ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম, বা আমাদের নেতৃবৃন্দরা আমরা করতে পেরেছিলেন, মুষ্টিমেয় কিছু তল্পিবাহক ছাড়া। যারা কেউ প্রধানমন্ত্রী হয়েছিলেন পাকিস্তানের, কেউ মন্ত্রী হয়েছিলেন, কেউ লেজুবৃত্তি করেছেন, লাইসেন্স পারমিট বাগিয়েছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছেন ইত্যাদি। এরা ব্যতীত বাদবাকি সকল মানুষ কিন্তু বাংলা ভাষার এই মর্যাদা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল, এবং ঐক্যবদ্ধ হয়েছিল বলেই বাংলা ভাষা শেষে রাষ্ট্রীয় মর্যাদাও পেল। আর এর পুরোধা ছিল কারা? তরুণ সমাজ ছিল। সেই তরুণ সমাজের একটা আদর্শ ছিল, সেই তরুণ সমাজের একটা ত্যাগের, একটা তিতিকার, একটা আত্মোৎসর্গের উন্মাদনা ছিল। এবং তাদের মধ্যে যে যদি রাষ্ট্রভাষা যদি বাংলা হয়ে যায় তাহলে আমি মন্ত্রী হব, বা আমি টেন্ডার পাবো, বা আমি অমুকখানে ইয়ে হবো, সেই জিনিসটা ছিল, এগুলা ছিল না। এটা যখন আস্তে আস্তে ঢুকে পড়লো তখন আমরা দেখছি ঐক্যটাও বিনষ্ট হয়ে গেল। এখন অন্যান্য অনেক জিনিসের দলীয়করণের মতো এই 21শে ফেব্রুয়ারিও দলীয়করণ হয়ে যায়। যখন যে ক্ষমতায় থাকেন তিনি দলীয়করণ করে বসেন। এর প্রেক্ষিতেই আমরা দেখি এখন এই যে ঘটনাগুলি যশোরে, মাগুরাতে, ব্রাহ্মণবাড়িয়াতে, খাগড়াছড়িতে ইত্যাদি হয়েছে, লজ্জাজনক। এবং সবচেয়ে দুঃখের বিষয়, এটা কারা করেছে? যদি হতো যে বিরোধী দল সরকারকে ইয়ে করার জন্য, বিব্রত করার জন্য করেছে, বিএনপি করেছে, তারপর নিজেদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি, মারামারি, এই সমস্ত। আর যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু সেলিম ভাই বলেছে, সেটা হচ্ছে গিয়ে টেলিভিশন। কিছু মনে করবে না, টেলিভিশনের অনুষ্ঠানে এসে টেলিভিশনের এরকম বদনাম করাটা ঠিক না, কিন্তু বদনাম নয়।
টেলিভিশন আসার সঙ্গে সঙ্গে যে একটা উন্মত্ততা, উন্মাদনা, মফস্বলে কোথায় বলেন? মানে হ্যাঁ? টেলিভিশন সবাইকে উন্মাদ করে দিয়েছে। একেবারে মানে টেলিভিশনের চেহারাটা দেখা যাবে একটি মুহূর্তের জন্য, ওই যে আমাকে দেখা যায়, এটার জন্য সবাই যে ওখানে এরকম করেন। এবং শুধু তাই নয়, তারা যে তাদের অস্তিত্বটার প্রকাশ ঘটানোর জন্য আমি বিনীতভাবে বলবো যে এই ধরনের অনুষ্ঠানকে, যেটা হচ্ছে কি আপনার 21শে ফেব্রুয়ারি বা পয়লা বৈশাখ বা এই ধরনের যেটা সর্বজনীন অনুষ্ঠান যেগুলো, এগুলোকে আর যাই করেন মেহেরবানি করে এক দলের করে ফেলবেন না, করুন না কেন। এটা সম্পূর্ণ ওই যে উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নেতৃত্বে যে কমিটি আছে, সেটাকে আরো বড় করুন। শুধু শিক্ষকদের মধ্যে না রেখে, ছাত্রদের মধ্যে না রেখে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে আসুন, বিভিন্ন ছাত্র সঙ্গে নিয়ে আসুন, নিয়ে এসে সবাই এক বাক্যে একমত হয়ে কতগুলো সিদ্ধান্ত নেন যে আমরা এই করব। আপনি বিভিন্ন ছাত্র সংগঠন বলছেন, আমরা তো গত 1991 সালের পর থেকে দেখি ক্যাম্পাসে সেই ছাত্র সংগঠনই থাকে যে দল ক্ষমতায় থাকে। না, আমি সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের, আচ্ছা ঠিক আছে, আপনারা কম সংখ্যক ছাত্র দল ডাকুন বা সংগঠন ডাকুন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার এই যে আমরা যে অনাচারটা দেখতে পাই আর কি, এটা যদি রোধ করতে হয় তাহলে সকলের সমর্থন থাকতে হবে, যে কর্মসূচি থাকবে যে এতটার সময় অমুকে ফুল দিবেন, ততটার সময় তমুক দিবেন, প্রটোকলের কথাটা অধ্যাপক আবু সাইদ বলেছেন। এটা ছেলেরাই, ছাত্ররাই কিন্তু একটা এই বিষয়ে একটা না, কিন্তু টেলিফোন আছে, আমি এই বক্তব্য শেষ করিনি। আমরা কি গত রাত্রে যে ফুল দেওয়া দেওয়ার মধ্যে প্রটোকল দেখেছি? কেউ 12টা 1 মিনিটে, আর কারোর জনসমর্থন বা সময় থাকা সত্ত্বেও 1টা 43 মিনিটে। কি কারণে? তার কারণ ওখানে কোনো সমন্বয় ছিল না। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি একটা বিশেষ দলের প্রতি যদি আপনার কোনো রকমের বৈরী না থাকলে পরে, তারা নিশ্চয়ই তাদের সঙ্গে যোগাযোগ রেখে, সমন্বয় রেখে জিনিসটাকে আরো সুন্দরভাবে করতে পারতেন। জি, আমি প্রশ্নটা নিয়ে নিই, তারপর আপনার কাছে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি সাবান কবি, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। জি, আমার প্রশ্ন মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের কাছে, জি, যে ভাষার মাসে আমরা তো অনেক কথা বলি, তাহলে রাজনৈতিক দলগুলো যে বাংলা ভাষার কথার জন্য আমাদের তাগিদ দিচ্ছেন, ওনাদের দলগুলো তো ইংরেজি বাংলা মিশ্রণ ফার্সিতে, যেমন আওয়ামী স্পেশাল লীগ, বিএনপি স্পেশাল পার্টি, জাতীয় পার্টি, জামাতি ইসলামী পার্টি। আর ভাষা শহীদে যারা রক্ত দিচ্ছেন সেটি, তাদের কি ফ্যামিলিতে খোঁজ খবর নিচ্ছে কিনা 52 সাল থেকে 2016? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আমরা আলোচনা আপনি পরে দিবেন। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ব্যবস্থাপনার সংকটের কথা যারা মফজুল করিম বললেন, তো আমরা দেখি যে একটা ঘটনা ঘটেছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন দিতে যান, এই কথাটাই তো আপনি বলতে চাচ্ছেন যে ওনাকে ওয়েটিং এ রাখা হয়েছিল অনেকক্ষণ, এবং দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাকে বারবার বাধা দেওয়া হয়েছে। পরবর্তীতে যেটা ঘটনা ঘটেছে, মূল বেদিতে ওঠার ঘটনা বা সেখানে নিরাপত্তা নিয়োজিত যারা ছিলেন তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং আমরা দেখি যে মূল বেদিতে কিন্তু ওঠার নিয়মটা কারো নেই, রাষ্ট্রপতির না, প্রধানমন্ত্রীর না, বা কারোই না। কিন্তু কখনো কখনো সেটাই যখন একটা জনস্রোতের মতো একটা কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী আসেন, তখন তার সাথে বিশাল একটা স্রোত আসে, মূল বেদিতে উঠে যায়, জুতা পরে উঠে যায়, যেটা নিয়েই এই বাদানুবাদ। তো কি বলবেন আপনি, এটা কেন আমরা মানতে পারি না বা রাখতে পারি না? দেখেন, আমি একদমই কথাগুলো বলে যাই। এই শহীদ মিনারের প্রতি আক্রোশ নতুন না। শহীদ মিনার প্রতি যে শহীদ মিনারের যে পবিত্রতা আছে, সেটাকে নষ্ট করার যে অপচেষ্টা, এটাও নতুন না। এবং আমাদের ভাষাকে উচ্ছেদ করার জন্য নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন সবাই জানি আমরা, উর্দুকে প্রথমে নেওয়া হলো, যেটা পাকিস্তানের ভাষাই না, পাকিস্তানের কোনো প্রদেশের ভাষা না, আনা হলো, এনে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। তারপরে আরবি হরফে বাংলা লেখো, রোমান হরফে বাংলা লেখো। তারপরে আইয়ুব খান এসে বললো কি সব মিলে জুলে একটা নতুন ভাষা তৈরি করে সেটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য সেটা দরকার, সেটা করো। এটা 62 দিকে এসে বললো। মজার ব্যাপার হলো, আমি দেখেন 49-এর পর থেকে কিন্তু ভাষা আন্দোলন নিয়ে তেমন কিন্তু যে উঠেছিল, 48 সনে আমরা অনেকগুলো দিবস দেখি ভাষা প্রশ্নে। বঙ্গবন্ধু থেকে আরম্ভ করে সবাই গ্রেপ্তার হয়েছেন, আন্দোলন করেছেন, অন্যান্য নেতৃবৃন্দ করেছেন। সেগুলো তাজউদ্দিন সাহেব ডায়েরি থেকে আরম্ভ করে বঙ্গবন্ধুর লেখার ভিতরে, আত্মজীবনের ভিতরে আছে। আমি সেগুলোর দিকে যাব না। আসলে শহীদ মিনারের
যখন 52 ভাষা আন্দোলন হলো, 48-49 পরে কিন্তু 3 বছর গ্যাপ। কেন গ্যাপ? এই সময় কিন্তু সাংস্কৃতিক আন্দোলনগুলো এবং কমিউনিস্ট পার্টির বামপন্থী যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন করতেছিলেন, যেমন টঙ্কা আন্দোলন, নীলামিত্রের সেই তেবাগ আন্দোলন, রাজশাহীর নীলামিত্রের আন্দোলন, এই আন্দোলনগুলো চলার ফলে এবং বঙ্গবন্ধু যখন এই ভাষার প্রশ্নে এবং স্বায়ত্তশাসনের প্রশ্নে কথা বললেন, তখন কিন্তু তাকে এবং বহু 887 জনের নাম দেখা যায়, এমনি সব নামগুলো নেই, সংখ্যা আছে, তাদের গ্রেপ্তার করে নেওয়া হয়েছে বিভিন্ন জেলা থেকে আরম্ভ করে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। কেন? যখন শহীদ মিনার তৈরি হলো, প্রথম শহীদ মিনার যেটা স্তম্ভ হলো, সেই স্তম্ভকে 21শে ফেব্রুয়ারি ঘটনার পরে 22 তারিখে যে জানাজা হলো, বইতে দেখা যায় লক্ষাধিক লোক হয়েছিল। এটা দেখে ভয় পেয়ে মুসলিম লীগ সরকার সেনাবাহিনী এবং কারফিউ জারি করে দিল, এবং সেই কারফিউর ভিতরেও শহীদ স্তম্ভ নির্মিত হলো। সেইটাকে ছাত্ররা উদ্যোগে ছিল, কিন্তু জগন্নাথ হল এবং অন্যান্য সলিমুল্লাহ হল, মুসলিম হল, এরাও ছিল। এবং পরে দেখা গেল যে সেনাবাহিনী গিয়ে ওই স্তম্ভ সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিল, ওখান থেকে নিয়ে চলে গেল। অর্থাৎ শহীদ মিনারের প্রতি প্রথম থেকে একটা আক্রোশ ছিল। আপনি কি বলতে যাচ্ছেন সেই ধারা এখনো চলছে? না, হ্যাঁ, সেই ধারা এখনো চলছে। কিভাবে? হ্যাঁ, সেটাই আমি আসছি। কেন এটা হলো যে পাকিস্তান জাতির পিতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, উনি আসলেন হলো এই পূর্ব পাকিস্তান, তখন পূর্ববঙ্গে আসলেন উনি 21শে মার্চ। এসে বললেন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, একমাত্র উর্দুই রাষ্ট্রভাষা হবে, আর কোনো কিছু নয়। 48 ইংরেজির, হ্যাঁ, 21শে মার্চ। 24 তারিখে ছাত্রদের সঙ্গে বসলেন, ছাত্ররা তাকে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন যুক্তি তর্ক নিয়ে জেনারেল সাহেব রেখে গেলেন, এবং 25 তারিখে উনি ফিরে গিয়েই তার অর্থমন্ত্রী ছিল গোলাম মোহাম্মদকে বলল, পূর্ব পাকিস্তানে আলটিমেটলি থাকবে না, ওরা স্বাধীন হয়ে যাবে, আমি যা বুঝতে পেরেছি, এবং ভাষার প্রশ্নেই স্বাধীন হয়ে যাবে। আলটিমেটলি তাদের বর্ণ আলাদা, তাদের চেহারা আলাদা, চরিত্র আলাদা, তাদের সব কিছু আলাদা, সেজন্য এটা থাকবে না। পাকিস্তান হওয়ার আগেই তারা থাকতে চায়নি, পাকিস্তানে হয়েছে, দুটো পাকিস্তান হওয়ার কথা ছিল, একটা পাকিস্তান করেছে। এখন একটা বলেন যে আপনি কেন মনে করছেন যে সেই চেষ্টা এখনো চলছে? ওই যে সামরিক শাসকবৃন্দ প্রথম স্তম্ভ নিয়ে গেল, প্রথম শহীদ মিনারকে নিয়ে গেল, তারপরের থেকে কি হলো? শহীদ মিনার যেটা হয়েছিল, পাকিস্তানের শাসক পাকিস্তান 25শে মার্চ আক্রমণ করার পরে শহীদ মিনার ঘুরিয়ে দিল, এবং ভাষার উপরে, শহীদ মিনারের উপরে আগ্রাসন আসলো নানাভাবে। সেই আগ্রাসনগুলো প্রতিহত করে একটা অবাক কাণ্ড, পাকিস্তান গণপরিষদে যখন 22 তারিখে 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য প্রস্তাব উত্থাপন করলেন, অবাক হয়ে যাবেন যে পূর্ব বাংলার যারা সেই সময়ে গণপরিষদের মুসলিম সদস্য ছিলেন, একজনও ভোট দেয়নি, বিরোধিতা করেছে, যে না, আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই না, উর্দু আছে, উর্দুই থাকবে। কেন? সেই ইতিহাসগুলো জানি, কিন্তু আমি বলছি এখন আপনি কেন? ইতিহাস না, আমি বলতেছি, এই কথাটা বললাম কি জন্য? বললাম এই জন্য, যাদের মনে লোভ আছে, প্রাপ্তির আশা আছে, এবং যাদের আদর্শ নাই, তারা মিলে রাষ্ট্রভাষায় উর্দু করতে চাইলেন। এমনকি সরওয়ার্দী সাহেব উর্দু করতে চেয়েছিলেন, এমনকি শেরে বাংলাও উর্দু চেয়েছিলেন, পরবর্তীকালে তারা চেঞ্জ হয়েছেন। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এবং বাঙালি মুসলমানদের ভিতরে সবচেয়ে আশরাফ এবং আতরাফ, অভিজাত শ্রেণী এবং সাধারণ মানুষের ভিতরে পার্থক্য ছিল বিরাট। এই পার্থক্যের ভিতরে একমাত্র সেতুবন্ধন হলো শহীদ মিনারের ভাষার, মিনারকে কেন্দ্র করে ভাষার ভিতর দিয়ে যে গণঐক্য এবং গণসাম্য যে সৃষ্টি হয়েছিল, সেইটা ছিল শাসকদের বিরাট ভীতির কারণ। যার জন্য 21 দফার 1 নম্বর দফা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, 1 নম্বর দফা ছিল। আর আক্রমণের বিষয় ছিল এই যে এই বাংলা ভাষাটা হলো অসাম্প্রদায়িক, বাংলা ভাষাটা হলো যেভাবে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনের সাথে সাথে অন্যান্য অনেক কিছু আন্দোলনের সাথে যুক্ত করা হয়েছিল। অধিকারের প্রশ্নগুলো যুক্ত করা হয়েছিল, খাদ্যের দাবির কথা যুক্ত করা হয়েছিল,
পাটের মূল্যের কথা যুক্ত করা হয়েছিল, অর্থাৎ কৃষক শ্রমিকদের ন্যায্য মজুরির কথা যুক্ত করা হয়েছিল। অর্থাৎ শহীদ মিনারের এই আন্দোলন করতে গিয়ে, ভাষার এই আন্দোলন করতে গিয়ে পূর্ববঙ্গের সমস্ত গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু একসাথে করে নিয়ে আসছিল। এই নিয়ে আসার ফলেই শহীদ মিনারের উপরে এত আক্রমণ, এত কিছু অত্যাচার, নিপীড়ন সেটা হয়েছিল। এখন সেটাকে আপনি কেন মেলাচ্ছেন? এখনো যারা দেশ শাসন করছে তারা একভাবে থাকছে। মানসিকতার দিক থেকে যারা সাম্প্রদায়িক, তারা কোনো ক্রমে শহীদ মিনার মেনে নিতে পারে না। তারা কপটতা করে আমি এক কথা শেষ করে দিই, কপটতা যারা কথা বলে তাদেরকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, কপটতা তারাই করে যারা অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে না, যারা অসাম্যের রাজনীতি করতে চায়, এবং যারা শহীদ মিনারের যে চেতনাগুলো ছিল সেই গণতান্ত্রিক চেতনার থেকে আরম্ভ করে অসাম্প্রদায়িক চেতনা, ধর্মনিরপেক্ষ চেতনা, এবং এই চেতনাগুলোকে যারা সম্পূর্ণভাবে বিশ্বাস করে না তারাই এসছে। আমি যদি এখানে আর একটা কথা বলি, এই একটা কথা, এই কথাটা কেউ কিছু মনে করবেন না, ঐতিহাসিক সত্য থেকে আমি বলি। আমাদের অতি পরিচিত এক ব্যক্তি ছিলেন, তার নাম সিধু ভাই, মুশিউর রহমানের বড় ভাই। উনি তার ইন্টারভিউতে বলেছেন জিয়াউর রহমান সাহেব উনি বাংলা পড়তে পারতেন না এবং বাংলা লিখতে পারতেন না, স্বাক্ষর করতে পারতেন না। তাহলে ওনার এবং ওনার দল দ্বারা বাংলা ভাষা, সংস্কৃতি, সাহিত্য এবং তার সঙ্গে সঙ্গে বলতে গেলে যে বিষয়গুলো দাঁড়াবে মুক্তি, একুশের চেতনা, সেটা কি করে প্রতিফলিত হবে? তা তো শহীদ মিনারের সেই পাকিস্তানের ধারার সঙ্গে মিলিয়েই, কি বলবেন যে সেই স্বাধীনতার আগে যে ধারা ছিল এখনো সেই ধারা আমাদের কারাগারের ভিতরে সেটা বহমান বা সক্রিয়, যার কারণে এগুলি ঘটনা ঘটছে। কি বলেন আপনি? না, এটা উড়িয়ে দেওয়ার ব্যাপার না, অপমান করা বা এটা অবশ্যই। কেননা আমাদের 21শে ফেব্রুয়ারির যে ঘটনা বলি এবং যে ভাষা আন্দোলন, সেটা কেবলমাত্র ভাষার দাবিতে আন্দোলন ছিল না, এটা একটা গণতন্ত্রের মর্মবাণী এইটার ভেতরে অন্তর্নিহিত ছিল। সেটার ভেতরে একটা জাতীয় মুক্তির প্রশ্ন অন্তর্নিহিত ছিল, সেটার ভেতরে একটা সাম্রাজ্যবাদ বিরোধিতা অন্তর্নিহিত ছিল। এবং তখন দাবি করা হয়েছিল কিন্তু যে পাকিস্তানের মেজরিটি মানুষ বাঙালি, সুতরাং বাংলাকেই একমাত্র রাষ্ট্রভাষা করতে হবে। জিন্নাহ সাহেবের মতো আমরা কিন্তু এটা বলিনি, আমরা কিন্তু বলেছিলাম অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জাতির তার নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশের সুযোগ সেটা পরিপূর্ণভাবে রাখতে হবে। এবং ওই অর্থে এটা যেমন নাকি জাতীয় মুক্তির দাবি, সঙ্গে সঙ্গে এটা আন্তর্জাতিকতাবাদেরও একটা প্রতিফলন কিন্তু এটার ভেতরে আমরা দেখতে পাই। আমাকে যদি বলেন যে সম্ভবত আলাউদ্দিন আলাজাদ একটা কবিতা আমার একেবারে মুখস্থ নাই, যে ইটের মিনার ভেঙেছে ভাঙুক, আমরা জেগে আছি 4 কোটি জনতা, আমাদের স্মৃতির মিনার আমাদের মনের ভেতরে জেগে আছে। এইটার তাৎপর্যটা আমাদের বুঝতে হবে, এবং সেইটা যদি আমরা বুঝি তাহলে পরে আমাদের এটা স্বীকার করতে হবে যে সেইখানে কিন্তু আঘাত আসছে নানাভাবে, আঘাত আসছে নানাভাবে। একটা হলো ভাষার ব্যবহারের দিক থেকে, আমরা এটা সমস্তটাই একটা বিশ্ব বাণিজ্যের সঙ্গে সাযুজ্যপূর্ণ একটা জায়গায় চলে গেছি, এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি প্রতিষ্ঠিত বলে বলা হয়। কেন বলা হয়? কেননা বিশ্বের বড় অর্থনীতি, বাণিজ্যিক ক্ষেত্রে যারা প্রাধান্য বিস্তার করে আছে তাদের দেশের ভাষাটা কিন্তু ইংরেজি। সুতরাং এটা যদি হতো, একসময় এটা ছিল স্প্যানিশ, স্পেন, একটা ছিল ফ্রান্স, ফরাসি ভাষা, একসময় ছিল এটা জার্মান ভাষা। ওর জন্য ঘটনাচক্রে, ইতিহাসের ঘটনাচক্রে ইংরেজি বলা লোকদের দেশগুলোই এখন প্রাধান্য বিস্তার করে আছে। সুতরাং অর্থনীতিতে প্রাধান্য বিস্তারকারী রাষ্ট্রের যে ভাষা, সেটাই কিন্তু স্বাভাবিকভাবে আন্তর্জাতিকভাবে প্রাধান্য বিস্তার করে থাকে, এবং সেইটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কলঙ্কের জায়গা আমি না বলে পারছি না, আমরা সেই বাঙালি যারা বলেছি যে প্রত্যেক জাতির নিজের ভাষার বিকাশের সুযোগ থাকতে হবে এবং অধিকার থাকতে হবে। আমরা বাংলাদেশে অধিকাংশ আমরা বাঙালি বটে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, বাংলা ভাষার মর্যাদা আমাদের বাড়ানো উচিত। কিন্তু আমাদের এখানে কি চাকমা নাই? আমাদের এখানে কি আদিবাসীরা নাই? এবং তাদেরকে নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতি নাই? এবং সেগুলোকে বিকশিত করার জন্য হারিয়ে যেতে বসেছে, সেটাকে লালন করা, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা নামকরণ করা হয়েছে শুধু সাইনবোর্ড লাগানোর জন্য, নাকি এটাকে আমরা মর্যাদা দিব?
আমরা খালি গৌরব করলে তো হবে না, আমি নিজের ভেতরে এটা করতে পারছি কিনা সেটা আমাদের দেখতে হবে। আসল কথা হলো রাজনীতির সংস্কৃতির ব্যাপারটা, এবং সেইখানে যে অধপতনটা হয়ে গেছে, বাণিজ্যিকীকরণ এবং এক ধরনের আদর্শিকীকরণ, আইডিওলজাইজেশন, ইংরেজি শব্দটা আমি ব্যবহার করলাম বোঝার সুবিধার জন্য আর কি, এবং প্রদর্শনবাদ, দুর্বৃত্তায়ন এবং সমস্ত কিছু একটা লেনদেনের ব্যাপার, এবং 21শে উদযাপনের পেছনেও এটাকে একটা শো বিজনেস যেভাবে একটা আয়োজন করা হয় সেই রকম একটা আয়োজনের প্রবণতা কিন্তু আমরা দেখতে পাই, যেটা সাইদ ভাই বললেন যে আনুষ্ঠানিকতাটাই প্রধান হয়ে গেছে, এর মর্মবাণীটা নাই। প্রসঙ্গক্রমে উল্লেখ করা হচ্ছিল যে কেন্দ্রীয় শহীদ মিনার খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের দেশে তো অনেক শহীদ হয়েছে, 52 আগে শহীদ হয়নি, কত কমিউনিস্টকে হত্যা করা হয়েছে, কিন্তু তবুও 21শে ফেব্রুয়ারিটা শহীদ দিবস কেন? আগে পরে সমস্ত শহীদদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদনের একটা জায়গা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি ওইখানে, এটা প্রতীক হয়ে গেছে। কিংবা এটাকে ভাষা শহীদ দিবস কেন বলি? ভাষার আন্দোলন তো 48 সালে শুরু হয়েছে, কিন্তু সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে একটা প্রতীকী, এটা ঐতিহাসিকভাবে হয়, এটা হুকুম দিয়ে হয় না, ডিক্রি জারি করে এটা হয় না, এটা স্বাভাবিক মানুষের এই ইয়ের ভেতর দিয়ে আমরা করছি। টিভি সম্পর্কে কথা হচ্ছিল, আমার একটা বিনীত রিকোয়েস্ট আছে, কেন্দ্রীয় শহীদ মিনারে টেলিভিশন পাঠান, কিন্তু আপনি দেখবেন পাড়ায় পাড়ায় কলা গাছ কেটে ছোট বাচ্চারা ইট সাজিয়ে সেখানে শহীদ মিনার তৈরি করে, সেখানে ফুলের মালা দিচ্ছে। সেটা নিয়ে গতকাল আমাদের একটি রিপোর্ট ছিল, এইটা অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই সময় টেলিভিশন অনেক ভালো। এবং যদি দেখা যায় যেমন নাকি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় সমস্ত রবীন্দ্রনাথের ভাষা, সমস্ত রক্ত যদি মুখে চলে আসে সেটা স্বাস্থ্যের লক্ষণ না, সমস্তটা যদি ঢাকায় চলে আসে স্বাস্থ্যের লক্ষণ না, সমস্তটা যদি কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসে সেটা স্বাস্থ্যের লক্ষণ না, এটাকে বিকেন্দ্রীকরণ করে দিতে হবে এবং আমাদের উৎসাহিত করতে হবে। পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান করো, বাংলা ভাষা প্রচারের জন্য তোমরা নেমে পড়ো, বাঙালি জাতির অধিকার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদের হাত থেকে আমরা কিভাবে মুক্তির জন্য সংগ্রাম করেছি, এখন আমাদের কি করা দরকার, এই চিন্তা চেতনা করা, দেশ গড়ার পদক্ষেপ, মুক্তিযুদ্ধের চেতনা, 4 রাষ্ট্রীয় মূলনীতি, এই জিনিসগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছানো, এটাই তো আমাদের 21-এর কর্তব্য। এবং সেইটা যদি আমরা সুন্দর করে করতে পারি এবং ছোট ছোট শিশুদেরকে সেই রাত জেগে পরিশ্রম করে তারা একটা নাটক স্থানীয়ভাবে মঞ্চস্থ করছে এবং পাড়ার গার্জিয়ান সহ 200-500 লোক তারা মিলেও যদি এই যে ছোট ছোট আমাদের 10,000 অনুষ্ঠান যদি হয় 100 লোকের, আর সেটা ভালো, সেটাকে আমরা এনকারেজ না করে আমরা যদি সমস্ত কিছু বলি যে সব পাড়ার কাজ ভুলে গিয়ে তোমরা এই জায়গায় আসো, তাহলে লোক আপনাকে করবে না। এটা তো স্বাভাবিক, কেননা এখানে যে পরিস্থিতি হয়ে গেছে, একটা যারা ভাষার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা বলেন আর 21-এর চেতনাকে তুলে ধরার যে মানসিকতা নিয়ে যারা আগ্রহী, তারা তো কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়াটাকে একটা বিড়ম্বনা মনে করে। তার চেয়ে বরঞ্চ আমার নিজের এলাকায় যদি আমি এই জিনিসটা করতে পারি, তাহলে পরে সেখানে একবারে অন্তর থেকে আমি প্রাণ ঢেলে আমি কিন্তু আমাদের এই শহীদদের প্রতি মর্যাদা জানাতে পারি। এই যে বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে, এটা নিয়ে বিকেন্দ্রীকরণ যেটা উনি বলতে চাচ্ছেন সম্পূর্ণ একমত। কারণ আমরাও আমাদের ছেলেবেলা দেখেছি, কই আমরা তো সেই বগুড়া থেকে আর মৌলভীবাজার থেকে আমরা তো ছুটে ঢাকা শহরে আসি নাই, বা তা না। ব্যাপারটা হচ্ছে হৃদয়ের মধ্যে যদি আপনি শহীদ মিনারটা যদি না স্থাপন করেন, তাহলে বাইরের শহীদ মিনারে গিয়ে যতই ফুল দিন না কেন ওটা শুধু একটা আনুষ্ঠানিকতাই হবে। আরেকটি কথা, এই যে কোন মহামানব বলেছেন কে বাংলা লিখতে পারতেন না বা বলতে পারতেন না, সই করতে পারতেন না, ইত্যাদি ইত্যাদি, আমি কি প্রশ্ন করতে পারি সেই ব্যক্তির ছেলে মেয়েরা কোথায় লেখাপড়া করে, বিদেশের কোন দেশে থাকেন, কে কার কোন সন্তানরা বিদেশিদের বিয়ে করেন, প্রথম পাত্র বা পাত্রী হিসাবে পছন্দ করেন, কারা সেকেন্ড হোম বানান। অত এই সমস্ত বিভাজন সৃষ্টি না করে আসুন আমরা যার যার নিজেকে আমরা শুদ্ধ করি এবং এই জাতিটাকে আর খণ্ড বিখণ্ড টুকরো টুকরো করবেন না। অন্তত কতগুলো বড় বড় জিনিস যেগুলো আমরা পবিত্র মনে করি, যেটা আমাদের ভালোবাসার স্থান মনে করি, লাইক এই ইয়ের মতো আর কি, শহীদ মিনারের মতো, এগুলোকে আপনার একসঙ্গে আমরা পালন করি। এইগুলোকে উৎসব বানাবেন না, এগুলো হচ্ছে ভালোবাসা প্রকাশের আমাদের নিবেদনের স্থান। এখন আপনার দুঃখের সঙ্গে বলতে হয়
এইটার উদ্যোগটা কারোর মধ্যে নাই। এইখানেও রাজনীতি, সবগুলো রাজনীতি, রাজনীতি থাকবে, রাজনীতিকে কেউ অস্বীকার করতে পারে না। জীবনের সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে তো থাকবেই, কিন্তু তারও তো কিছু কিছু আদর্শ থাকতে হবে, তারও তো কতগুলো মৌলিক বিষয় থাকতে হবে যেখানে আমরা ঐকমত্য সৃষ্টি করব। সেই চেষ্টাটুকু লক্ষ্য করা যায় না, সেই ঐকমত্যটুকুর খুব দরকার। এই জাতি আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের অগ্রযাত্রা সত্যি কথা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কেমন করে ঠেকিয়ে রাখবে? যে দেশে 16 কোটি মানুষ মেহনতি মানুষ, যে দেশের কৃষকরা, যে দেশের গার্মেন্টের কর্মীরা, যে দেশের ডাকাবুকো ছেলেরা বিদেশে যারা যায় গিয়া অর্থ উপার্জন করে, তারা যতদিন আছে ততদিন পর্যন্ত এই দেশের অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারে। ঠিক কথা। খালি চাই আপনাদের রাজনৈতিক অস্থিরতা এবং বিভাজনটা বন্ধ করুন, তাহলে দেখবেন ডাবল স্পিডে 2041 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 2031-এর মধ্যেই। উনি একটা কথা বলেছেন যে কোন মহামানব কেউ না, মশিউর রহমান। কে? মশিউর রহমানের বড় ভাই মুখলেসুর রহমান সিধু ভাই যে ইন্টারভিউটা দিয়েছেন, সেই ইন্টারভিউতে আমরা একটা প্রশ্ন নিই। রংপুরের নাম বলে প্রশ্ন করুন। পিএনপি করতো, সেই মহামানবের বড় ভাই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সুমন মিয়া, গাজীপুর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন শুধু এটাই আপনাদের সবার কাছেই যে এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বলছিল যে আমাদের বাংলাদেশে যত সাইনবোর্ড আছে, যত ব্যানার আছে, সবগুলাতে বাংলাকরণ করা হোক, বাংলায় লেখা হোক। এখন পর্যন্ত তো আমি তো কোথাও দেখি না, কয়েকটা কিছু সংখ্যক বাংলায় লেখছে, আর কোথাও তো বাংলায় লেখা দেখি না, সব তো ইংরেজিতে লেখা। আমরা ভাষার শহীদদের প্রতি কি সম্মানটুকু বোধ করলাম যে আমরা প্রধানমন্ত্রীর কথা ধরি কেউ মানতে পারতেছি না। এটার জন্য কি সরকার কোনো পদক্ষেপ নিবে? ধন্যবাদ। এইখানে সরকারি সর্বস্তরে বাংলার কথাটা যেটা চালু করার কথা আমরা ফেব্রুয়ারি মাস আসলেই বলি, কিন্তু আসলে চালু হয়নি। এই কথাটাই উনি বললেন, বাংলাকে প্রমিনেন্ট করা। আমরা এটা একটা প্রশ্ন এটা করা হয়েছিল। আমার মনে হয় এটা আমি সমস্ত দেশবাসীর কাছে আবেদন জানাবো যে 21শে ফেব্রুয়ারির পর আজকে 22শে ফেব্রুয়ারি আমরা মিলিত হয়েছি। এই বছরটা আমরা সর্বাত্মক শক্তি নিয়োজিত করি সর্বস্তরে বাংলা ভাষা চালু করার একটা শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য। 2 নম্বর হলো, বাংলা ভাষার প্রতি মর্যাদা প্রদর্শন করা মানে কিন্তু অন্য ভাষার শিক্ষা নেওয়া যাবে না, বা অন্য ভাষাকে বাংলার সঙ্গে একীভূত করা যাবে না, এটা কিন্তু না। বাংলার ভিতরে প্রচুর বিদেশি শব্দ ইত্যাদি এইগুলো আছে। সুতরাং সেইগুলোর ব্যবহারের সঙ্গে এইটা মিলিয়ে ফেলাটা ভুল হবে যে আমরা ভাষার প্রতি মর্যাদা দিচ্ছি কি দিচ্ছি না। 3 নম্বর আরেকটা মন্তব্য, আমি খুব আন্তরিকভাবে, দেখেন মনটা ভেঙে যায় আর কি। এইবারের অনেক অমর্যাদার কথা বলেছি, কিন্তু একটা বড় অমর্যাদা হয়েছে। আওয়ামী লীগ এই 21শে ফেব্রুয়ারির আগে যদি জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করত, কিংবা বিএনপি যদি এই 21শে ফেব্রুয়ারির আগে বলতো যে আমরা জামাতে ইসলামের সঙ্গে সমস্ত সম্পর্ক পরিপূর্ণভাবে পরিত্যাগ করলাম, তাহলে পরে কিন্তু অন্তত পক্ষে অন্যান্য অমর্যাদাগুলো ঢাকা পড়ে যেত। এইটুক ছোট্ট 2টা পদক্ষেপের ভেতর দিয়ে নিষিদ্ধের চেয়ে বড় কথা রাজনীতির ক্ষেত্রে আদর্শগতভাবে লড়াই করে তাদেরকে অপাঙ্গ করে তোলা, নিশ্চিহ্ন করা। একটা তো আরেকটার বিপরীত না, একটা তো আরেকটার বিপরীত। আর একটা কথা বলি, আমাদের সংবিধানে ভাষার কথা তো বলাই আছে, রাষ্ট্রভাষা বাংলা। আর সংবিধান 2টো জিনিস আছে, একটা হলো বাংলা পার্ট, একটা হলো ইংলিশ পার্ট। বাংলা পার্ট যেটা আছে সেই টেক্সট, এটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছিল। এটা এইভাবে লেখা আছে, যখন বাংলা এবং ইংরেজির ভিতরে বিতর্ক হবে এবং প্রশ্ন দেখাবে, তখন লেখা ছিল 72 সংবিধানে আমরা লিখছিলাম বাংলাটাই প্রাধান্য পাবে। সামরিক শাসন জারি করে জাতির পিতাকে হত্যা করে লেখা হলো ইংরেজিতে প্রাধান্য পাবে। যার জন্য দেখবেন ওখানে আমরা এটার থেকে এখনো বের হতে পারি না। অর্থাৎ কি, আমরা এখন থেকে ওই মানসিকতার থেকে বেরিয়ে আসতে পারিনি। আমাদের সংবিধানের ওই অংশ ওইটাও তো চেঞ্জ করতে পারিনি না। সাইনবোর্ড নিয়ে আমি বলতেছি যে সাইনবোর্ডে বাংলার পাশাপাশি যদি ছোট হরফে কিংবা বাংলার মর্যাদা রেখে যদি ইংরেজিতে থাকে, তাও বাংলা প্রাধান্য পায়। সেখানে অন্য ভাষাভাষী যদি লেখাও থাকে সাইনবোর্ডে, সেটা এমন কিছু খারাপ হবে না।
আমার এটা অবশ্যই অবশ্যই সেটার সঙ্গে একমত। এবং যার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে বলছি, অন্য ভাষার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, জি, তাকে শেষ- ছোট করে শেষ নয়, মিনিট বরং ওই অন্য সেইভাবে ভাষার প্রতি এগিয়ে যাবো। শ্রদ্ধা জানাবো, এই কথাটার উপর আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, যদি শ্রদ্ধা না জানাই তাহলে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে, বোধহয় শুধুই বাংলা এবং শুধু বাংলা, আর শুধু বাংলাই থাকবে এই দেশে, আর অন্য কোনো ভাষার চর্চা হবে না, শিক্ষা গ্রহণ করা হবে না। এটা কিন্তু আত্মঘাতী হবে, যেটার খেসারতটা আমরা 70-এর এবং 80-র দশকে যথেষ্ট দিয়েছি, আর আমরা দিতে চাই না। আমি কোনো বিশেষ ভাষার কথা বলছি না, এটা করতে হবে, আমাদের নিজেদের প্রয়োজনেই করতে হবে। কারণ আমাদের ভাষাকে আমরা এখন পর্যন্ত ততটুকু সমৃদ্ধ করতে পারিনি যে সেই ভাষায় আমরা উচ্চশিক্ষা গ্রহণ করব, চিকিৎসা শাস্ত্র, আমরা অন্য কি বলে প্রকৌশল শাস্ত্র ইত্যাদি ইত্যাদিতে করতে পারিনি। যেদিন হয়ে যাবে সেদিন আমরাও জাপানিদের মতো হয়ে যেতে পারবো, চীনাদের মতো হয়ে যেতে পারবো, যে গুড বাই অমুক ল্যাঙ্গুয়েজ। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমরা এটা বলেই আলোচনাটা শেষ করতে চাই, আমরা আমাদের শহীদ মিনারকে আমাদের সবার হৃদয়ে ধারণ করি এবং সেই চেতনাতে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে হয়তো আমাদের জন্য মঙ্গলজনক হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।